গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে। আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিলেন জোটের অঙ্কটা এবং সাফ জানিয়ে দিলেন যে তিনি এই রাজ্যে একলাই চলবেন এবং তার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। আজ তিনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না, জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। ওটা কারো নিজের একার নয়। রিজিওনাল পার্টিগুলো আমরা আমরা তো করেছি 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বা সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ উগরে দিলেও গতকাল কিন্তু রাহুল গান্ধী সুসম্পর্কের কথাই বলেছিলেন তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো, দলের সঙ্গে সম্পর্কও ভালো। শুনুন কি বলেছিলেন গতকাল রাহুল গান্ধী। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। अफरीदा রাহুল গান্ধীর এই মন্তব্যের ঠিক 24 ঘন্টা পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গলায় ক্ষোভের সুর। আমরা কথা বলবো সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরভ, এই যে কংগ্রেসকে এইভাবে তোপ দাগলেন তৃণমূল নেত্রী, তার পিছনে স্ট্র্যাটেজিটা ঠিক কি? কোথাও কি এটা একটা চাপ বাড়ানোর কৌশল? কোথাও একটা এ রাজ্যে 2টো সিট কংগ্রেসকে ছেড়ে দেওয়ার যে প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কংগ্রেসের উপর চাপ বাড়িয়ে সেটা মানিয়ে নেওয়া, মানতে বাধ্য করা, নাকি সত্যি একটা জোটের কফিনে একেবারে শেষ পেরেকটা পুঁতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জোটের জলাঞ্জলি, নাকি চাপ বাড়ানোর কৌশল? গেম প্ল্যানটা ঠিক কি? খুব ভালো বলেছো মিমি। আমাদের বোধহয় আজকে বিক্ষিপ্তভাবে যদি বিচ্ছিন্নভাবে যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে আমরা দেখি, তাহলে কোথাও যেন মনে হতে পারে যে জোটে জলাঞ্জলি। কিন্তু ইন্ডিয়া জোট ভাঙবার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ তিনি নিজের কাঁধে তুলে নেবেন, এটা কিন্তু বিশ্বাসযোগ্য লাগে না সামগ্রিকভাবে। তাই আমাদের একটুখানি অপেক্ষা করা উচিত। বিশেষত সোনিয়া গান্ধী এখনও আসরে নামেননি। জাতীয় রাজনীতির বাধ্যবাধকতায় কংগ্রেসকে চাপে রাখতেই কি 42টা আসনে লড়বার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যদি জোট কংগ্রেসকে করতে হয়, তা তৃণমূল কংগ্রেসের শর্ত মেনে 2টি আসনে বা 3টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্ত মেনে তারা জোট করবেন। অর্থাৎ এই সম্ভাবনাগুলোর দিকে কিন্তু আমাদের নিশ্চিতভাবে তাকাতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ, আর যাই হোক, ইন্ডিয়া জোট ভাঙবার দায় জাতীয় স্তরে নিজের কাঁধে কখনোই এই ইমেজটা তিনি তুলে নেবেন না। আমি একটুখানি স্মরণ করাবার চেষ্টা করব। প্রথম মুর্শিদাবাদের ঘরোয়া বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা, বলেছিলেন 42টি আসনেই প্রার্থী দেওয়ার কথা। তারপরেই গতকালকের বৈঠক ছিল বীরভূম নিয়ে। সেখানে কি বললেন যে তিনি 2টি আসন ছাড়বেন কংগ্রেসকে। কংগ্রেস 7টা 8টা যা চাইছে তা আসলে ঘুরিয়ে তার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, এবং এভাবেই যদি ইন্ডিয়া জোটটা ভেঙে যায় কংগ্রেস, তাহলে তার দায়টা মমতা ব্যানার্জির ওপর দেবে বা তৃণমূলের ওপর দেবে। তিনি কিন্তু দেখো দুটো কথা, মুর্শিদাবাদে বললেন 42টা আসনেই প্রার্থী দেব, বীরভূমের ঘরোয়া বৈঠকে বললেন 2টো আসনে প্রার্থী দেব। অর্থাৎ তার নিজের শর্তে তিনি অবিচল রয়েছেন। আজ মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘরোয়া রাজনীতি, বাংলার ঘরোয়া রাজনীতির প্রশ্নে অধীর রঞ্জন চৌধুরী এবং বঙ্গ কংগ্রেস এবং বামেদের যে একটা গাঁটছড়া, তাদের যে একটা বারংবার ভোটে যে একসাথে লড়া, এই যুক্তিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তুলেছে। কিন্তু মনে রাখতে হবে যে ভোটটা হচ্ছে সর্বভারতীয় স্তরে। সেখানে দাঁড়িয়ে জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া জোট ভাঙার দায়
মমতা বন্দ্যোপাধ্যায় একদমই আদৌ সৌরভ, এবং নেবেন এদিকে কিনা? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর তো জাতীয় রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেছে, তাই না রুমেলা? কংগ্রেস কি ভাবছে? একেবারেই মিমি, দেখো কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ তিনি কিন্তু কোথাও গিয়ে একটা ড্যামেজ কন্ট্রোলের বোধহয় চেষ্টা করলেন। তিনি বলছেন এই কথাও যে INDI এর জোট মমতাকে ছাড়া সত্যিই অকল্পনীয়। কি বলেছেন জয়রাম রমেশ শোনাবো, এবং অত্যন্ত সিগনিফিকেন্ট যার বক্তব্য এ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যখন আমরা কংগ্রেসকে নিয়ে কথা বলছি তখন অধীর রঞ্জন চৌধুরী ভীষণভাবে প্রাসঙ্গিক। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এই যে জোট করা, মমতার সঙ্গে জোট করা, তা নিয়ে কিন্তু এর আগেও বারবার বিরোধিতার সুরই চড়িয়েছিলেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর যে আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাহুলের পদযাত্রায় ন্যায় যাত্রা তা নিয়ে আমাকে কিছুই জানানো হয়নি কংগ্রেসের তরফ থেকে, তারপর অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু একটু ক্ষুব্ধ, কিন্তু ক্ষোভটা এবার বোধহয় তার হাইকমান্ডের প্রতি। দুটো বক্তব্যই শুনবো। ममता जी का पूरा बयान है, हम बीजेपी को हराना चाहते हैं, हम बीजेपी को हराने के लिए कोई कदम पीछे नहीं लेंगे। उसी भावना के साथ हम पश्चिम बंगाल में प्रवेश कर रहे हैं। जब हम लंबा सफर कर रहे हैं, रास्ते में कभी कभी स्पीड ब्रेकर आ जाते हैं, कभी कभी लाल बत्ती आ जाती है, इसका माने नहीं है कि हम सफर से हम पीछे हट जाएं, चलता रहता है। स्पीड ब्रेकर को हम पार करते हैं, लाल बत्ती हरी बत्ती बन जाती है। মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো জোট হবে না। এক মিনিট দাদা, আজ বাংলায় জোট হবে না বলছে। আমি জানি না, পশ্চিমবঙ্গে কি জানি না, আমি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতারা আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন। সুপ্রিমো, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে 300 আসনে কংগ্রেস একা লড়ুক না, বাকি আসনগুলো আঞ্চলিক দলগুলোই লড়বে। কিন্তু যদি সেখানে কংগ্রেস হস্তক্ষেপ করে তাহলে বুঝে নেব, হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কি করবেন, তৃণমূলের আগামী দিনে রণকৌশল কি হবে, কিন্তু কংগ্রেস তারা কি করবে। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনারা শুনলেন, জয়রাম রমেশের বক্তব্য। সরাসরি চলে যায়, জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, একটা প্রেশার যে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু কংগ্রেস এই জায়গায় দাঁড়িয়ে কি করবে, মাথা নত করবে? এই যে দুটো আসন তৃণমূল বলেছে এ রাজ্যের ক্ষেত্রে ছাড়ার কথা, তারা তো সেখানেই অনড়। কংগ্রেস কি করবে? ভিক্ষার ঝুলি নিয়ে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা বারবার আসন ভিক্ষা করতে যাবে না। যদি সেটা হয় তাহলেও বা কি হবে, আর যদি সেটা না হয় তাহলে তাদের রণকৌশল কি? দেখো, চরম অনিশ্চয়তার মধ্যে এই মুহূর্তে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলকে বাংলার মাটিতে তাদের রাজনীতির চালটা দিতে হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে 31শে ডিসেম্বরের একটি সময়সীমা মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়েছিলেন যে তার মধ্যে আসন সমঝোতা নিয়ে যাবতীয় আলোচনা শেষ করতে হবে। 31শে ডিসেম্বরের সময়সীমা পেরিয়ে যায়, কংগ্রেস কোনো রকম কোনো পদক্ষেপ তারা করেনি। পরবর্তী ক্ষেত্রে একটি ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি তৈরি হয়েছে, যারা একাধিক বিরোধী রাজনৈতিক দল যেমন আম আদমি পার্টি, RJD, মহারাষ্ট্র, বিহার, বিভিন্ন জায়গাতে তারা আসন সমঝোতা নিয়ে কথা বলেছে। বাংলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা সামনে এসছে। স্বয়ং মল্লিকার্জুন খার্গের সঙ্গে আমরা কথা বলেছি, জয়রাম রমেশের সঙ্গে নিয়মিত আমরা যোগাযোগ রাখছি, কেসি বেণুগোপালের সঙ্গে আমরা কথা বলছি। তারা বারবার একটা কথাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের আলোচনা কার্যত সময়ের অপেক্ষা। কিন্তু আজ 24শে জানুয়ারি এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসন সমঝোতা নিয়ে কোনো অ্যাপ্রোচ কিন্তু করা হয়নি। যে 10টি আসনের কথা বলা হচ্ছে তার সংবাদ মাধ্যমে ভাসিয়ে দেওয়া একটি তথ্য মাত্র। ফলত জোট করা নিয়ে কারা কতটা আন্তরিক সেই বিষয়টার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আর ঠিক এই অনিশ্চয়তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই তাকে একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে যে বাংলার মাটিতে যদি লোকসভা নির্বাচন লড়তে হয় তাহলে বিজেপির বিরুদ্ধে লড়াইতে কংগ্রেস যদি পাশে না থাকে, বামেরা তারা থাকবে না, আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। ফলত বিজেপি বিরোধী ভোটকে যতটা সম্ভব নিজের পক্ষে সুসংহত করতেই হবে। আর সেক্ষেত্রে খুব স্বাভাবিক নিয়মেই আক্রমণ শানাতে হবে কংগ্রেসের বিরুদ্ধে, স্বাভাবিক নিয়মেই বামেদের বিরুদ্ধে যেমন আক্রমণ জারি রয়েছে সেই আক্রমণ জারি থাকবে। আমাদের নজর থাকবে সেদিকে, কোনো নেগোসিয়েশনের জায়গায় এবার কংগ্রেস আসে কিনা, নজর থাক জ্যোতির্ময়। আসলে রুমেলা, একটা বিষয় বুঝতে হবে যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চাপের রাজনীতির পথে হাঁটছেন, কারণ অতি সম্প্রতি যে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে তার ফল যদি মাথায় রাখতে হয়, ঠিক এরকম একটা সময় কংগ্রেস হাইকমান্ড কিন্তু এখনো সুর নরম করেই রয়েছেন। আর এরকম প্রেক্ষিতে রাজনৈতিক জল্পনা চলছে। মোহাম্মদ সেলিম কি বলছেন, এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো, পাল্টা কুণাল ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। গোটা দেশের লোক বলবে মমতা কো গুসা কিউ আতা হ্যায়, এটাই
হওয়ার ছিল। যখন ইন্ডিয়া ব্লক তৈরি হলো, বিজেপি প্রমাদ গুনল এবং তারপরে একটা অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু হলো। ভেতর থেকেও তাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। যেরকম বদনা হয় তার একটা পেদি থাকে, কিন্তু যে হাঁড়ি থাকে তাতে তার নিচে একটা বিড়ে লাগাতে হয়। তো ওনার এরকম আলাদা ডিট্যাচমেন্ট আছে, ওরকম বিড়ে লাগিয়ে ঠিক করতে কোথায় থিতু হবেন কখন হবেন না, যেদিকে দরকার সেদিকে ঢুলে পড়বেন। সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করছেন, ডাকছেন, ইন্ডিয়া জোটে গুরুত্বপূর্ণ শরিক বলছেন। আবার সেই শরিকের রাজ্য পশ্চিমবঙ্গ, সেই শরিক যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে জিতেছে আর কংগ্রেস শূন্য পেয়েছে, সেই রাজ্যে কর্মসূচি করতে আসছেন সৌজন্যের খাতিরেও সেই দলকে আগে জানানো হচ্ছে না। উল্টে তাদের রাজ্য শাখা সমানে তৃণমূলের পিঠে ছুরি মারার চেষ্টা করে যাচ্ছে, সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে কুৎসা করে যাচ্ছে। আর তারা দিল্লির নেতারা এক কথা বলবেন, আমরা এটাকেই তো দুমুখ নীতি বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরি যদি পাশাপাশি বসে ফিশ ফ্রাই এবং চা খায়, তাতে যদি আপনারা ভাবেন যে নিচের তলার কংগ্রেস এবং সিপিএম কর্মীরা তৃণমূলকে ভোট দেবে জোট করে, এ হওয়া সম্ভব না। পলিটিক্যালি এটা আমার মনে হয় মূর্খতা। স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে পেরেছেন এবং সেই জন্য এই অ্যালায়েন্সে উনি থাকতে চাইছেন না। এ রাজ্যের ক্ষেত্রে অন্তত তাহলে বহরমপুর আর মালদা দক্ষিণ, এই দুটো আসনের ক্ষেত্রে কংগ্রেস কি করবে? তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলবে? এই প্রশ্নটা যখন উঠছে তখন একই দিনে পাঞ্জাবেও কংগ্রেস ধাক্কা খেল। পাঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়তে রাজি নয় আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল প্রথম থেকেই কিন্তু এইভাবেই কথা বলছিলেন, আর আজ সেটা স্পষ্ট করে দিলেন ভগবান মান। 13টি আসনে একাই লড়বে আপ, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তাহলে যখন এ রাজ্যের ক্ষেত্রে বলো, পাঞ্জাবের ক্ষেত্রে বলো, এই জায়গাগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে যে আঞ্চলিক দল যারা যেখানে শক্তিশালী সেখানে তারা নিজেদের মতো করে লড়বেন, তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? খুব সাধারণ প্রশ্ন। দেখো, ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হয়ে পড়ছে, এটা যে কেউ বুঝতে পারছে। তার কারণ এই যে তুমি ভগবান সিং মানের কথা বললে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করে দিচ্ছেন, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে এই আঞ্চলিক দলগুলো আদৌ যদি জোটে না যায়, তাহলে বিজেপি বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে, সেই আঞ্চলিক দলগুলোও কতটা আন্তরিক তা নিয়ে যেমন চর্চা চলছে, তেমন কংগ্রেসের বিরুদ্ধেও এই আঞ্চলিক দলগুলোর বক্তব্য হচ্ছে যে জমিদারি প্রথা কংগ্রেস এখনও নিজের মধ্যে ধরে রেখেছে। ফলে কংগ্রেসও খুব বেশি নেগোসিয়েশনে যাচ্ছেন এবং কংগ্রেসকে বুঝতে হবে পশ্চিমবঙ্গ, পাঞ্জাবে কংগ্রেসের কি শক্তি রয়েছে, এই যুক্তি আঞ্চলিক দলগুলো দিচ্ছে। কিন্তু কংগ্রেসেরও পাল্টা বক্তব্য, এতদিনকার দল একেবারে দুটো একটা সিট দয়ার দান তারা নিতে চান না। অর্থাৎ দুপক্ষের মতো করে তারা ব্যাখ্যা দিচ্ছেন বটে, কিন্তু ইন্ডিয়া জোট বিজেপি বিরোধী লড়াইয়ের কথা যখন বিজেপি নির্বাচনের জন্য ইতিমধ্যেই রণকৌশল স্থির করে দিয়েছে, একের পর এক তাস তারা সামনে নিয়ে আসছে এবং সেগুলো মোকাবিলা করার মতো কি রণকৌশল, কি পরিকল্পনা, কি ভাবনা চিন্তা এই মুহূর্তে অন্তত ইন্ডিয়া জোটের কোনো নেতা সেই দিশা দেখাতে পারছে না। ফলে এই জায়গা থেকে ভবিষ্যৎটা অনেকটাই অনিশ্চিত হয়ে যাচ্ছে, অন্তত রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য এমনটাই। আমাদের নজর থাকবে অবশ্যই, খবর আরও রয়েছে সেদিকেও নজর থাকবে।